আবার 0 ডিগ্রির সাথে ওর গ্যাপ কত? 0 ডিগ্রির সাথে ওর গ্যাপটা একটু বেশি, 0.33। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে সে আসলে মোটামুটি মাঝখানের দিকে থাকবে। যেহেতু একটার সাথে গ্যাপ 0.33, আরেকটির সাথে গ্যাপ 0.17, তার মানে দুইটা থেকে মোটামুটি মাঝখানের দিকে থাকবে। এবং কার দিকে একটু বেশি থাকবে? 0.5-এর দিকে একটু বেশি থাকবে। কেন 0.5-এর দিকে বেশি থাকবে? কারণ 0.33 থেকে 0.5টা হচ্ছে কাছে। এমনিতেই খালি চোখে দেখা যাচ্ছে, আমি বিয়োগফল টিয়োগফল সবকিছু লিখছি। জাস্ট আমি তোদেরকে বুঝাচ্ছি, প্রথমবার বলে অনেককেই হয়তো প্রথমবার, সেজন্য বুঝিয়ে দিচ্ছি। তোমার পরীক্ষার হলে এত কিছু চিন্তা করা লাগবে না। অলরেডি বোধহয় 10-15 জন বোধহয় আরো অ্যান্সার দিয়ে ফেলছে। ঠিক আছে, সাবাস, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, গুড। আমি দেখছি কারা কারা অ্যান্সার দিয়েছিস। তো 0.33টা দুইটার মাঝামাঝি কোনো একটা জায়গায়, কোনোটারই গায়ের সাথে লেগে নাই। তো যেহেতু 30 ডিগ্রি হইতে পারতো যদি 0.5-এর গায়ের সাথে লেগে থাকতো, এখন সেটা নাই। তার মানে 0.5 থেকে দূরে, মানে 30 ডিগ্রি থেকে দূরে, 9 থেকেও দূরে। তো কোথায় আছে? এসে মোটামুটি দুইটার মাঝখানে কোনো একটা জায়গায় আছে। এবং মাঝখানটা কার দিকে? মাঝখানটা হচ্ছে 0.5-এর দিকে কিছুটা, তার মানে 15-র চাইতে বেশি। 15-র চাইতে বেশি তার মানে কত? তার মানে হচ্ছে 19 ডিগ্রি। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। যারা প্রথমবার এরকম ক্যালকুলেশন দেখলেন, অনেকেই হয়তো আগে দেখেছেন আমার কোথাও না কোথাও কোনো না কোনো ক্লাসে, বা নিজেরা হয়তো এমনিতেই পেরেছেন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সো অ্যান্সারটি হবে হচ্ছে 19 ডিগ্রি। ঠিক আছে, সো যারাই এই ক্যালকুলেশন আজকে এভাবে প্রথম দেখলেন, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আমার কাছে এই একবার প্র্যাকটিস করে যাওয়ার পরে আমি অঙ্কের ভিতরে, চ্যাপ্টারের ভিতরে ঢুকলে আরো একবার হয়তো দেখাবো। কিন্তু নিজে বাসায় প্র্যাকটিস করা লাগবে। আজকে মিনিমাম, যদি আজকে তুমি এই জিনিসটি প্রথম দেখে থাকো, আজকে মিনিমাম প্র্যাকটিস করতে হবে 5 বার। নাইলে ঘুমাবেন, ও ভাই ভুলে যাবেন তো ভাই। ঘুম মানে ভাই অর্ধেক মরণ। ঘুমাইলেই ভুলে যাবেন ইনশাল্লাহ। মানে এটা ইনশাল্লাহ নয়, না এমনি ভুলেই যাবেন আর কি। ঠিক আছে, তো প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস করো খুব ভালোভাবে, গ্যারান্টি দিচ্ছি, ওই যে এরাই তো অলরেডি আমাকে অ্যান্সার দিল, আমার স্টুডেন্টরা 3 মাস প্র্যাকটিস করার পরে আমার চাইতে দ্রুত এই ক্যালকুলেশন করতে পারে। গুড। ইমু, আতিয়া, রিতা, তানিশা, মিম। তানিশা ভালো আছিস? ইমু, খাদিজা, হৃদয়, ওরা সবাই অ্যান্সার দিয়েছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। নাফিসা অ্যান্সার দাও নাই। নাফিসা কি ক্লাসে আছেন ভাইয়া? নাফিসা ভাইয়া, আপনি ক্লাসে আছেন? কি নাফিসা ভাই ভাই, আসছি? অ্যান্সারটি আপনি দিতে পারেননি। সবই আল্লাহর ইচ্ছা। আর চ্যাটে লিখি নাই, কিন্তু আমি পারতাম। এইরকম ভিডিও দেখছি আপনার, ওকে। মানে সবাই দিতেছিল তাই আর দেই নাই। সবাই দিতেছিল, এটা তো তোমার দেখার কথা না। সবগুলো এসএমএস পার্সোনালি আমার কাছে আসছিল। যাই এটা হোক, আপনি ধন্যবাদ। বলতেছিলেন ওকে, ফাইন দিতেছিলাম। ফাইন, ঠিক আছে। পারাটাই হচ্ছে আসল কথা, আমাকে অ্যান্সার দেওয়াটি অবশ্যই মোটেও আসল কথা নয়। আচ্ছা, কে যেন আরেকবার বুঝতে চাইলেন, দেখাচ্ছি। তার আগে একটি ছোট্ট কথা। ধরো রিটেনে আসছে, এটার কথা তো করছিলাম যে রিটেনে আসছে। তো রিটেনে আসলে এটা তো একটা অ্যান্সার, একদম সহজ অ্যান্সার, থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স 0.33। এখানেই অ্যান্সারটি শেষ হয়ে যাইতে পারে। তো এরপরে চাইলে তুই আরেকটু ইম্প্রোভাইজ করে 1 লাইন আধা লাইন লিখতে পারিস। কি লেখা যায়? একটা অ্যান্সার তো খুব সিম্পল, এটা তো তুই জানিস যে 0 ডিগ্রি আর 30 ডিগ্রির মাঝখানে কোথাও, 0 ডিগ্রি আর 30 ডিগ্রি এর মাঝে, মানে এইটাও লিখে দেওয়া যাইতে পারে। এটা লিখে দেওয়া যেতে পারে। বা তুই চাইলে আরো স্পেসিফিক হইতে পারিস, 15 ডিগ্রি এর চাইতে একটু বেশি, বা যে যদ্দূর পারিস। এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই। ঠিক আছে, এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই। ঠিক আছে, বা জানি না এখন এরকম কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা, সেটাও আমি আসলে জানি না। ঠিক আছে, লিখিত নিয়ে কথা বলছিলাম। তো সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছিস। আমি আরেকবার এই টপিকটি বলে দিব, লিখিত নিয়ে একটা ছোট্ট কথা বলে আসি। নাহলে পরে দেখা গেল পেজ উল্টালে ভুলে যাব। এই আউটার কথাবার্তা বলতে গেলেই আমার কাছে মনে হয় যে ক্লাসটি আসলে, পোলাপান আসলে পড়তে চায়, পোলাপান আসলে কথা শুনতে চায় না। না, আমার একটা ভুল ধারণা, পোলাপান আসলে কথাই শুনতে চায়, পোলাপান পড়তে চায় না। লিখিততে আসতে পারে দুটো জিনিস, একটা কি, একটা হচ্ছে ম্যাথ, ম্যাথ ম্যাথ, গণিত, গাণিতিক উদাহরণ, অঙ্ক করতে দিবে। তো গাণিতিক উদাহরণ কি হইতে পারে? গাণিতিক উদাহরণ হইতে পারে হচ্ছে এমসিকিউ টাইপসেরই ম্যাথ আসবে। এমসিকিউ, জাস্ট তোকে 4টা মাল্টিপল অপশন দেওয়া নাই, এমসিকিউ উইদাউট অপশন। এবং ঢাকা ভার্সিটিতে গত বছর রিটেনে মোস্ট প্রবাবলি 4টি, মানে 4টি রিটেন কোয়েশ্চেন এসেছিল। এর মধ্যে 3টি হচ্ছে এরকম এমসিকিউ উইদাউট অপশন, আর একটা একটু হালকা বড় অঙ্ক ছিল। তো হালকা মাঝারি বড় অঙ্কের জন্য, তুমি কি দেখবা? তুমি দেখবা হচ্ছে সৃজনশীলের গ, সৃজনশীলের গ গুলো তুমি দেখে ফেলবা। বুঝতে পারছো নিশ্চয়ই আমি কোন অঙ্কটার কথা বলছি? ঠিক আছে, নাকি এইচএসসি পরীক্ষা দেওয়া নাই দেখে ভুলেই গেছো যে ভাই সৃজনশীলের গ জানি কোনটা ছিল ভাইয়া?
আচ্ছা, এটি হচ্ছে একটি জিনিস, এটি এসেছে গতবার, এবারও আসবে, যেখানেই পরীক্ষা দাও আসবে এটি। ও আচ্ছা, রিসেন্টলি কি জানি একটা নোটিশ ফোটিশ আসছে, আমি আসলে শুনি নাই। এটা আসলে আমি আসলে এইসব নোটিশ ফোটিশ মনোযোগ দিয়ে শুনি না। ঠিক আছে, এই যে ঢাকা ভার্সিটিতে আসছে। হ্যাঁ, কি কি রিটেনের উপর চাপ কমাই দিছে না, এরকম কিছু একটা না, দেখলাম। 40-40 মানে হাফ হাফ। 40 ভাইয়া, এমসিকিউ 40, রিটেন 40, আর এই এইচএসসি আর ওগুলোর নম্বরে 20। আচ্ছা, এত কিছু আমার জানতেই ভালো লাগে না। পড়তে হবে, পড়বো, পরীক্ষা দিব, ইনশাল্লাহ চান্স পাবো, এটাই তো কথা। না, ওগুলো অবশ্যই জানা লাগে, যখন আমি তোদের সমান ছিলাম সেগুলো আগা পাশতলা সবই খবর নিয়ে রেখেছিলাম, শুকর আলহামদুলিল্লাহ কিছু মিস যায় নাই। বা শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া যে আল্লাহ আমাকে ব্লেস করেছে আমার রেজাল্টটি দিয়ে। একটি মিনিট, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোন, গার্লফ্রেন্ড ফোন দিয়েছে। হ্যাঁ গার্লফ্রেন্ড বলেন, আমি ক্লাস নিচ্ছি ভাই, কি বলেন বলেন ভাই, হ্যাঁ বলেন বলেন কি। হেরা হালোতে ব্যাখ্যামূলক প্রশ্ন বা হচ্ছে কার্যকরণ, কার্যকরণ বা মনে করো গ্রাফ অ্যানালাইসিস, গ্রাফ থেকে অ্যানালাইসিস করতে বললো, কার্নো ইঞ্জিনের গ্রাফ বা গতিবিদ্যার গ্রাফই হইতে পারে। ঠিক আছে, যে কোন একজন স্যার, মানে এটা অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটি কেমন হবে, ভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেনটি কেমন হবে, এটি আসলে মানে এমসিকিউই হবে, কমন জিনিসপত্রই আসবে, সহজ জিনিসপত্র আসবে, সহজ ছোট জিনিসই আসবে। বাট তারপরও কিছু কিছু পার্থক্য থাকে। যেমন এটা আমরা আসলে বুয়েটের কোয়েশ্চেন দেখলে খুব বেশি বলতে পারি, ভার্সিটিটা তো রিসেন্টলি অ্যানালাইসিস করছি মানে 4-5 বছর ধরে। তো ব্যাপারটি হচ্ছে আসলে কোয়েশ্চেন দেখলে বোঝা যায়, মানে অন্তত বুয়েটের অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন দেখলে বোঝা যায় এটা কি সিভিল ডিপার্টমেন্টের স্যাররা কোয়েশ্চেন করছে না মেকানিক্যালের স্যাররা না ইলেকট্রিক্যালের স্যাররা, এটা আসলে কোয়েশ্চেন দেখলে বোঝা যায়। ঠিক আছে, তো এইরকম আর কি। তো আমার এই হচ্ছে আপনাদের লিখিত কন্টেন্ট, লিখিত অ্যাডমিশন টেস্ট যেখানে যেখানেই হবে এইটুকুর ভিতরেই হবে। এবং গ্রাফ খুব ইম্পর্টেন্ট ভাই, গ্রাফ খুব ইম্পর্টেন্ট। আমাদের ফিজিক্সের অলমোস্ট এভরি চ্যাপ্টারে গ্রাফ আছে, পরিমাণ হয়তো কম বেশি, কোনোটায় 2টা 4টা 5টা, 2-3টা চ্যাপ্টার আছে যেই 2টা চ্যাপ্টারে হচ্ছে গ্রাফ মনে করো ভরপুর, গ্রাফ মনে করো ভরপুর, চ্যাপ্টারে মনে করো 15-20টা করে গ্রাফ আছে। এগুলো কি, এগুলো একটি হচ্ছে গতিবিদ্যা, একটি তাপগতিবিদ্যা, একটি হচ্ছে সরল সন্ধিত স্পন্দন। একটা মিনিট, দুয়ারে যেন কে এসেছে, আমি একটু দেখে আসি। আচ্ছা যাই হোক, তো এইটুকু একটু পড়েন, এইটুকু পড়লে এখান থেকে ইনশাল্লাহ রিটেন গুলো কমন পেয়ে যাবেন। অনুধাবনমূলক ব্যাখ্যামূলক অনুধাবন তোরা জানিস, এইটা হচ্ছে আমাদের সৃজনশীলের হচ্ছে খ নাম্বারে যেটা আসতো। এখন শুধু ওইটা থেকেই ডিরেক্ট তুলে দিবে কিনা, নাকি আরেকটু ভিতর থেকে এইটা হইলে কি হয়, শীতকালে কেন কাপড় তাড়াতাড়ি শুকায় যায়, বেগুনি রঙের আলো কেন বেঁকে যায়, বা বললো একটা গ্রাফ অ্যানালাইসিসের কথা বলতেছে যে কিছু কিছু চ্যাপ্টারে অনেক বেশি গ্রাফ আছে। তো এই সব কিছু জিনিসপত্র মিশিয়ে পড়তে হবে। পড়েন পড়েন, প্রচুর পড়েন ভাই, যা মন চায়, মাত্র 4টাই তো সাবজেক্ট, 4টা সাবজেক্টই তো এখন পড়তেছেন। ঠিক আছে, বাংলা ইংলিশটা তো হয়তো অনেকেই পড়তেছেন না, বা জানি না কেউ ডি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছেন কিনা। যদি না হয়, যদি শুধু এই ইউনিটটি প্রিপারেশন থাকে, এবং আমার কথা হচ্ছে তোমার যদি আসলে সায়েন্সের প্রতি একটু ভালোবাসা থাকে, তোমার যদি মনে হয় যে ভাই ইন ফিউচার আসলে এই এই একটু ম্যাথ ট্যাথ নিয়ে একটু লাড়াচাড়া করতে চাই, বা একটু বায়োলজি মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রিটি ভালো লাগে, তাহলে আমি বলবো তুমি খাস দিলে শুধু এই ইউনিটের জন্যই প্রস্তুতি নাও। আমি জানি না তোমাদের অন্য ইউনিট, অন্য কোনো ইউনিটের কোনো সম্পৃক্ততা বা ক্লাস আছে কিনা, বাট এটা একান্তই আমার নিজের মনের কথা। এক মনে, মন দিল দিয়ে একটি দিকে টার্গেট করে লেগে থাকলে ইনশাল্লাহ কোপ কাপ দিয়ে বুঝে যাবে। ঠিক আছে, তাতে কোনো সমস্যা হবে না, একদম বুঝে যাবে সুন্দর, মানে চান্সও পেয়ে যাবে ইনশাল্লাহ। একটা টার্গেট করে শুধু ওইটার দিকে পূর্ণ
আস্থা নিজের উপর, মানে আস্থা তো আসলে কিছু নাই, মানে বিশ্বাস যে হ্যাঁ, যে চেষ্টা করলে এটা তো পারবো। এটা তো আসলে মানুষের পারার মতো, এটা তো সাধ্যের মধ্যে একটি ঘটনা। প্রতি বছরই 1680 জন 1700 জন করে চান্স পাচ্ছে ঢাকা ভার্সিটিতে, অন্যান্য পাবলিক ভার্সিটিতেও সাঁই সাঁই করে মানুষজন চান্স পাচ্ছে। আমি পরীক্ষা দিলেও ইনশাল্লাহ চান্স পাবো। আমি সবসময় বলি চিন্তাটা আগে পজিটিভ করেন, চিন্তাটা আগে পজিটিভ করেন, চিন্তাটা পজিটিভ হইলে বাকি সব কিছু আসবে। চেষ্টা তো করতেছেন, পড়তেছেন, ক্লাস করতেছেন, পরীক্ষা দিচ্ছেন, চিন্তাটা আগে পজিটিভ করেন, বাকি সব কিছু ইনশাল্লাহ আসবে। আচ্ছা, স্নেলের সূত্র, স্নেলের সূত্র, আচ্ছা ওই প্রথম পৃষ্ঠাটা কেউ একজন দেখতে চেয়েছিলি বা আরেকবার বুঝতে চেয়েছিলি, আমরা এই স্নেলের সূত্র পড়লেই ওই ফর্মুলাটি অ্যাপ্লাই করে, ওই স্টাইলটি অ্যাপ্লাই করে আমরা একটি এমসিকিউ সলভ করব, তখন আরেকবার বলবো, তখন আরেকবার দেখিস, ভালো লাগবে তোর, আমি আশা করি। তো স্নেল সাহেব কি বলছে, স্নেল সাহেব প্রতিসরণের একদম বেসিক সূত্রটা দিছে যে আলোক রশ্মি যদি কি হয়, আলোক রশ্মি যদি তার গতিপথের মধ্যে চলতে চলতে হঠাৎ করে যদি তার মাধ্যমটি পরিবর্তন হয়, তো ধরে নিলাম আলোক রশ্মি হচ্ছে বায়ু মাধ্যম দিয়ে, বাতাসের মধ্যে দিয়ে চলতে চলতে হঠাৎ করে সে একটা কাঁচ প্লেটের উপরে গিয়ে পড়ছে, সো মাধ্যম পাল্টায় গেছে। সো মাধ্যম পাল্টায় গেলে কি হবে, মাধ্যম পাল্টা গেলে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক, মাধ্যম পাল্টায় গেলে কি হবে, মাধ্যম পাল্টায় গেলে হচ্ছে আলোটা বাঁকায় যাবে, প্রতিসরণ হবে। তো যেহেতু বায়ু মাধ্যমটি হচ্ছে হালকা মাধ্যম, বায়ু মাধ্যমটি হচ্ছে হালকা মাধ্যম, আমি পরবর্তীতে একটা টান দিচ্ছি, এই টানটাকেও দিস না, ধরা খাই যাবি, এই টানটাকেও দিস না, কারণ এখানে আসলে ডট ডট লাইন হবে। মমিনুল আসো নাকি, মমিনুল, মমিনুল ভাইয়া, মমিনুল ভাইয়া নাই, নির্বাচনের প্রচারে গেছে বোধহয়। যাই হোক, আলোকরশ্মি এই বরাবর যাওয়ার কথা, যাবে না, যেহেতু আলোকরশ্মি কি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করেছে, তাহলে আলোকরশ্মিটি অভিলম্বের কাছে চলে আসবে। এই আলোকরশ্মিটি চলে এলো অভিলক্ষের কাছে, এখানে তার প্রতিসরণ কোণ, এই হচ্ছে তার প্রতিসরণ কোণ হচ্ছে আই, সরি প্রতিসরণ কোণটা হচ্ছে আর, সরি প্রতিসরণ কোণটা হচ্ছে আর, আর আই হচ্ছে তার আপতন কোণ, অবশ্যই আমরা জানি। তো প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এইটাই স্নেলের সূত্রের মধ্যে কথা, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তো প্রথম মাধ্যমটা কোনটা, প্রথম মাধ্যমটা হচ্ছে যেখান থেকে আলোক রশ্মি আসছে সেটি প্রথম মাধ্যম, বস্তু যেখানে ছিল, বা আপতন কোনটা যেই দিকে, ওই দিকের মাধ্যমটা প্রথম মাধ্যম। আর দ্বিতীয় মাধ্যমটা কোনটা, আলোক রশ্মি পরে এসে যেই মাধ্যমে ঢুকলো পরবর্তীতে যেখানে, বা আর যেখানে, সেটি হচ্ছে দ্বিতীয় মাধ্যম। তাহলে 1μ2 ইজ ইকুয়ালস টু কি, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক, সেটা হচ্ছে সাইন অফ আই, I1 না লিখলেও আমার চলবে, আই তো এখানে একটাই, সাইন অফ আই ডিভাইডেড বাই হচ্ছে সাইন অফ আর। এইটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো, এইটা ইকুয়ালস টু লিখতে পারবো μ2 ডিভাইডেড বাই μ1। এইটা ইকুয়ালস টু কি লেখা যাবে, এইটা ইকুয়ালস টু লেখা যাবে হচ্ছে C1 ডিভাইডেড বাই C2। সি দিয়ে কি বুঝায় নিশ্চয়ই তোমরা জানো, সি দিয়ে বুঝায় হচ্ছে কনস্ট্যান্ট, বুঝায় সি দিয়ে কনস্ট্যান্ট বুঝায়, কিন্তু সি দিয়ে এখানে কি বুঝায়, সি দিয়ে এখানে বুঝায় হচ্ছে আলোর বেগ। কেউ আবার কনস্ট্যান্টটা লিখে নিস না খাতায়, সি দিয়ে কি বুঝায়, আলোর বেগ। আচ্ছা, এইটা ইকুয়ালস টু কি লেখা যাবে, এইটা ইকুয়ালস টু লেখা যাবে হচ্ছে λ1 ডিভাইডেড বাই λ2। এটা ইকুয়ালস টু লিখতে পারবো হচ্ছে λ1 ডিভাইড বাই λ2। তো এই যে ফর্মুলাটা পেয়েছি, এখানে অনেকগুলো সম্পর্ক আছে, অমুকের সাথে তমুকের সম্পর্ক, কোণের সাথে প্রতিসরণাঙ্কের সম্পর্ক, আলোর বেগের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক, প্রচুর প্রচুর সম্পর্ক আছে। এবং এই পুরোটাকেই আমরা কি বলবো, এইটাই হচ্ছে আসলে স্নেলের সূত্রের একদম বেসিক। এবং এইটা আমাদের, মানে এই সম্পর্কটা খুব সুন্দর, যেন 1 2 এর সাথে কোনো আদান প্রদান করতে ভুল না হয়, এটা এইগুলো এনশিওর রাখতে হবে যে এইটা যেন ভুল না হয়। বা এটা নিশ্চয়ই তোরা সবাই ভালোই পারিস, এটা সবাই ভালোই পারিস বলে আমি আশা করছি। আচ্ছা, তো এখান থেকে একটু ইম্প্রোভাইজেশন করব, একটা ডেভেলপড সূত্র একটু দেখে রাখবো। ধরো একটি ভালো ভার্সিটিতে পরীক্ষা দিচ্ছ, শাহজালাল ভার্সিটি, যে কোনো একটি ভার্সিটি, একটু কনসেপচুয়াল কোয়েশ্চেন আসলে শাহজালাল ভার্সিটি করবে, একটু কনসেপচুয়াল কোয়েশ্চেন আসলে শাহজালাল ভার্সিটি করবে। তো একটা ফর্মুলার একটা চেহারা, ওইটাও স্নেলের সূত্র, নতুন কোনো ফর্মুলা না, বইতে নাই, বাট হয়তো দেখছিস তোরা। সেটা হচ্ছে আই, আই কত নাম্বার মাধ্যমের অ্যাঙ্গেল, আই কি 1 নাম্বার মাধ্যমের অ্যাঙ্গেল না, আই কোন মাধ্যমে আছে, আপতন কোণ আছে 1 নাম্বার মাধ্যমে। তাহলে আই কে আমি নাম দিলাম, এটা হচ্ছে থিটা অফ 1। আই কে আমি কি বললাম, আই কে আমি বললাম যে এটা হচ্ছে থিটা অফ 1। আর আর কোন মাধ্যমে আছে, আর আছে হচ্ছে 2 নাম্বার মাধ্যমে। সো আর কে আমি কি বললাম, আর কে আমি বললাম হচ্ছে থিটা অফ, প্রথম মাধ্যমের কোণ দ্বিতীয় মাধ্যমের কোণ, কোনো সমস্যা নাই। তাহলে এই জায়গা দিয়ে দেখ, আমি একটা নতুন রেশিও বাইর করতেছি, সাইন অফ থিটা 1 ডিভাইডেড বাই হচ্ছে সাইন অফ থিটা 2 ইজ ইকুয়ালস টু হচ্ছে μ2 ডিভাইডেড বাই μ1।
বা এখান থেকে চাইলে আমি কি লিখতে পারবো, এখান থেকে চাইলে আমি কোন ইচ্ছা করে গুণ করে দেন, ক্রস গুণন করে দেন, লিখতে পারবেন হচ্ছে μ1 সাইন অফ θ1 ইজ ইকুয়ালস টু হচ্ছে μ2 সাইন অফ θ2। এটাও স্নেলের সূত্র ভাই, ওই আই আর আর কে চেঞ্জ করেই তো এটা বানাইছেন। তো এই সূত্রটা কেন আমার দেখা লাগলো, এই সূত্রটা এই জন্য দেখা লাগছে, ধরো যদি কখনো আমরা একটু বড় ম্যাথ, ভালো ম্যাথ একটু করতে চাই, কনসেপচুয়াল ম্যাথ, যেখানে একাধিকবার প্রতিসরণ হয়েছে, ধরো এটা মূলত ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেনই আসে, তো শাহজালালের কথা জন্যই বলা, শাহজালাল দিতে পারে। তো যদি এরকম হয় যে 3-4টা লেয়ার আছে, পানি, কেরোসিন, গ্লিসারিন, বাতাস, একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে আলো প্রতিসরণ হচ্ছে প্রতিসরণ হচ্ছে, তো প্রতিটা মাধ্যমে একটা করে আই আছে, প্রতিটা মাধ্যমে একটা করে আর আছে, তো এটা আসলে সমস্যা। তো যে কোনো একটি নির্দিষ্ট বিভেদ তলে, যে কোনো একটি নির্দিষ্ট বিভেদ তলে এই সূত্রটা আমরা কোথায় কাজে লাগাবো, প্রতিসরণ হইছে কোথায়, আলোর প্রতিসরণটি আসলে হয় কোথায়, আলোর প্রতিসরণটি হয় আসলে বিভেদ তলে। এটার একটা মজার কথা, আলোর প্রতিসরণটা হয় হচ্ছে বিভেদ তলে। সো যে কোনো বিভেদ তলে আসলে অ্যাঙ্গেল থাকবে শুধু দুইটাই, একটা ওই পাশে একটা এই পাশে। তাহলে দেখ, μ1 এক নাম্বার মাধ্যমের প্রতিসরণাঙ্ক, θ1 এক নাম্বার মাধ্যমের কোণ, μ2 দুই নাম্বার মাধ্যমের প্রতিসরণাঙ্ক, θ2 দুই নাম্বার মাধ্যমের কোণ। তো এখানে আসলে যেই রেশিওটা মেনটেন করা হয়েছে, সেই রেশিওটা কি বা সেই গুণিতকটা কি, সেটা হচ্ছে যে মাধ্যমের প্রতিসরণাঙ্ক, যে মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইন্টু ওই মাধ্যমেরই সাইন থিটা। ওই মাধ্যমের সাইন থিটা, যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক ওই মাধ্যমের সাইন থিটা, যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক ওই মাধ্যমের সাইন থিটা, এভাবে যাইতে থাকে। তো আমাদের খুব বেশি কিছু লাগবে না, আমাদের হয়তো খুব ভালো ম্যাথ করলে, হালকা ইঞ্জিনিয়ারিং টাইপস ম্যাথ করলে এই ফর্মুলাটা লাগতে পারে। এই হচ্ছে স্নেলের সূত্র। এ নিয়ে কারো কোনো কথা, প্রশ্ন, জিজ্ঞাসা কোনো কিছু নাই নিশ্চয়ই? কারো কোনো কোয়েশ্চেন থাকলে ঝটপট জিজ্ঞেস করতে পারো, আদারওয়াইজ আমরা স্নেলের সূত্র থেকে অঙ্ক করব। কোথায় ছিলাম আমরা? আমরা আসলে পড়তেছি জ্যামিতিক আলোক বিজ্ঞান। না, ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? সবাই এই জিনিসটা বুঝতে পেরেছি, আচ্ছা। আর এখান থেকে আরেকটি ছোট কথা থেকে যায়, সেটা হচ্ছে সংকট কোণ। তো সংকট কোণের ব্যাপারটা নিশ্চয়ই তোরা জানিস, সংকট কোণ এটার ভিতরেই আছে। তো সংকট কোণটা আসলে কি, সংকট কোণটা হচ্ছে আপতন কোণ বা প্রতিসরণ কোণ, যে কোনো একটার ভ্যালু, মানে তোরা মোটামুটি এটা জানিস যে আসলে যে এমন একটি কোণে আপতিত হলো যখন প্রতিসরণ কোণের মান কত হলো, প্রতিসরণ কোণের মান হলো 90 ডিগ্রি। তো প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হইলে, যখন তোরা এই জিনিসটা বলছিলি, তোদের বইতে এটা আছে যে আর এর মান যদি 90 ডিগ্রি হয়, তখন আপতন কোণটাকে আমরা কি বলবো, আপতন কোণটাকে আমরা বলবো হচ্ছে সংকট কোণ। তো এটা আসলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটার উল্টা কেসটাও হইতে পারে, সেটা হচ্ছে যদি কখনো আই এর ভ্যালু 90 ডিগ্রি হয়, তখন আর এর ভ্যালুটা কি হবে, আর এর ভ্যালুটা হবে θc, সংকট কোণ। সো সংকট কোণটা কি, আপতন কোণ এবং প্রতিসরণ কোণ এই দুইটার মধ্যে যে কোনো একটির মান 90 ডিগ্রি হলেই অপরটিকে আমরা বলবো হচ্ছে সংকট কোণ। তো সংকট কোণের জন্য একটি জাতীয় সূত্র আমাদের রয়েছে, সেটা হচ্ছে সাইন থিটা সি, অর্থাৎ সংকট কোণের সাইন ফাংশন ইজ ইকুয়ালস টু হচ্ছে 1/মিউ। মিউটা কি, মিউটা অবশ্যই হচ্ছে কাকে কাকে নিয়ে কাজ করতেছিস। এই সংকট কোণটা তো কোনো একটা বিভেদ তলে তৈরি হয়েছে, সেখানে হয় পানি আর বাতাস আছে, অথবা কেরোসিন আর বাতাস আছে, বা দুইটা জিনিস আছে, দুইটা মাধ্যম আছে, দুইটা মাধ্যম না হইলে আর বিভেদ তল কিসের, দুইটা মাধ্যম না হইলে আর প্রতিসরণ কিসের। তো মিউটা কি, মিউটা, এই পরিচয়টা মনে রাখো, জীবনে অনেক সুবিধা হবে। সেটা হচ্ছে হালকা মাধ্যমের সাপেক্ষে, হালকা মাধ্যমের সাপেক্ষে ভারী মাধ্যমের প্রতিসরণাঙ্ক।
মিউটা অবশ্যই হালকা মাধ্যমের সাপেক্ষে ভারী মাধ্যমের প্রতিসরণাঙ্ক। সবাই বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি? জি ভাইয়া। জি ভাইয়া। ধন্যবাদ, অত্যন্ত ধন্যবাদ। তাহলে আসেন আমরা দু একটা এমসিকিউ এই টপিকগুলো থেকে আমরা সলভ করে ফেলি। দু একটা এমসিকিউ, সংকট কোণের ছোটখাটো কিছু এমসিকিউ। আসো দ্রুত, কেউ কোনো প্রশ্ন তুলবো না, যারা তো ক্লাস করেছি জানি কেউ কোনো প্রশ্ন তুলবো না। দ্রুত ভাইকে অ্যান্সারটি জানাবো চ্যাট বক্সে, বা মাইক্রোফোন অন করেও বলতে পারেন, চ্যাট বক্সেও বলতে পারেন। সে কি জানিত না। ডি। 2/√3 অ্যান্সার দিয়েছে একজন, ঢাকা ভার্সিটি 2017 সালের একটা কোশ্চেন। কাঁচের স্ল্যাবের সংকট কোণের ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে 1 ডিভাইডেড বাই মিউ। তাহলে মিউ সমান কি 1 বাই সাইন 60। সাইন 60-র ভ্যালু কত? সাইন 60-র ভ্যালু হচ্ছে, মঈন মঈন তুই ক্লাসে আছিস রে? সাইন 60-র ভ্যালু হচ্ছে 0.866 √3/2, দ্যাট মিনস হচ্ছে 2 ডিভাইডেড বাই √3। হ্যাঁ জয়যুক্ত হয়েছে। কে বলেছিলি? ডি, ঢাকা। ডি কে বলেছিলি? জিতেছিস। বাকি সবাই বুঝতে পেরেছিস? ইমো। জি ভাইয়া। হাই ইমু। ইমু আমি টাঙ্গাইল গেলাম তো তোর সাথে দেখা হইলো না। সবই আল্লাহর ইচ্ছা। ভাই একটু অসুস্থ ছিলাম। আল্লাহ। এখন সুস্থ আছিস ভাইয়া? জি ভাইয়া আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কাশি মাসি আছে, ওই আদা পানি গরম পানি অমুক তমুক এসব পানি পুনি গরম পানি এসব আবি যাবি পানি পুনি খাই যাচ্ছি। গরম পানির মধ্যে আদা, আহ, দারচিনি, লং, এটা দিয়ে এতই জাল দিয়েছি, এতই জাল দিয়েছি যে পানির কালারই হয়ে গেছে মনে করো লালচে। পানিটি এখন লালচে, চা বানানোর পরে কালারটি অন্য কিছু হবে। আচ্ছা যাই হোক, তাহলে আসি। এবং মজার কথা হচ্ছে ছবিটি তুলে রেখেছি কিন্তু পোস্ট করা হয়নি। ঠিক তোদের ক্লাসটি শুরু হওয়ার 1 ঘন্টা আগে এই যে মনে কর আমার এই যে ড্রয়িং রুমের মধ্যে এখানে এখন কিছু বাদ্যযন্ত্র দেখা যাচ্ছে, গিটার আর একটি ছোট উকুলেলে। এই যে এই পাশের যেই গদিটি দেখতে পাচ্ছিস, এখানে বসেছিলেন আমাদের শ্রদ্ধেয় আলামিন ভাই। আলামিন ভাই, আলামিন ভাই, অঙ্কটির অ্যান্সার বলো, অঙ্কটির অ্যান্সার বলো। আলামিন ব্রো আসছিল, কথাবার্তা বললাম, হালকা কাজকর্ম, এই অ্যান্সার, অ্যান্সার, অঙ্কের অ্যান্সার। তামান্না আক্তার। কেউ কি এখনো আছে? আমার কথা শুনতে পাচ্ছে না। তামিম, তামিম নামে এক গর্ধব, ওকে মাইরে জুতায়। দাঁড়া, কেউ কিছু বলিস না এখন, তামিম রে আগে গাল্লায় নেই, আগে ওর অডিওটা অন করাই। তামিম, এই যে এখানটায় দেখো বাবু, বাবু কল ওভার ইন্টারনেট বলে একটা জিনিস আছে, ও কিন্তু এখন আমার কথা শুনতেছে না। কল ওভার ইন্টারনেট বলে একটা জিনিস আছে, তো এটা একটু ক্লিক করো শোনা। তামিম, তামিম, ওরে গর্ধব, ওরে গর্ধব, কল ওভার ইন্টারনেট ক্লিক কর। ও আসলে ওরে একটু মন খুশি করে গালি দেওয়া যাবে। কল ওভার ইন্টারনেট। জুবায়ের অঙ্কটির অ্যান্সার দিয়েছে বি, 2.25, ভেরি গুড। জুবায়ের অ্যান্সারটি দিয়েছো, জুবায়ের অ্যান্সারটি দিয়েছো। রিতাও অ্যান্সারটি দিয়েছো, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সৌরভ অ্যান্সার দিয়েছে, ভেরি গুড, তোরা পারছিস, চমৎকার। এই অঙ্কটি কিন্তু খুবই ছোট, এই অঙ্কটি খুবই ছোট, আরো অনেক দ্রুতই পারা উচিত ছিল। আচ্ছা যাই হোক, পেরেছেন। পানির প্রতিসরণাঙ্ক কত? পানির প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.33। আচ্ছা এইটা আমার স্নেলের সূত্রের ক্ষেত্রে বলা হয়নি, আমি ইয়েতে গেলে লিখে দিব। মিউ অফ ডব্লিউ এর ভ্যালু হচ্ছে 1.33, বা এটা হচ্ছে 4/3ও লেখা যায়, যখন যেটা দরকার সেটা লিখবো। পানিতে আলোর বেগ কত? তো তোর সূত্র কি জানিস? সূত্র জানিস মিউ টু এখান থেকে তুমি বসায় দাও যে মিউ অফ ওয়াটার ডিভাইডেড বাই মিউ অফ এয়ার ইজ ইকুয়ালস টু, আমি জাস্ট একটু ভেঙেই করে দিচ্ছি। উপরে লিখলাম হচ্ছে সি অফ এয়ার, বাতাসে আলোর বেগ, নিচে হচ্ছে সি অফ ওয়াটার, এটা দেখলাম আমার মনে হয় কাউ লিখছি। তো কি পানিতে আলোর বেগ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ওই পানিতে আলোর বেগ যেটার মান আমরা বাইর করতে চাই। বাতাসে আলোর বেগ কত? 3 × 10⁸, এটা তো ছোট ভাইও পারে। বাতাসের পরম প্রতিসরণাঙ্ক হচ্ছে 1, পানিরটা বলা আছে কত? পানিরটা বলা আছে হচ্ছে 1.33। তো এখানে তো ভাগ অঙ্কটি খুব সহজ। কাউ সমান কি আসবে? কাউ সমান আসবে 3 × 10⁸ ডিভাইডেড বাই হচ্ছে 1.33। তো তুই কি জানিস? সহজ বাংলা কথা, অনেকেই অ্যান্সার দিয়ে ফেলেছিস, আমি জাস্ট একটু ছোট কথা বলে যাচ্ছি। 1.5 কে যদি 2 দিয়ে গুণ করো তাইলে কত হবে? তাইলে হবে হচ্ছে 3। তো
তো নিচে এখন সংখ্যাটা তো 1.5 না, 1.5 এর চেয়ে কম, তাহলে ভাগ করলে কি হবে? ভাগফলটা 2 এর বেশি হবে। ভাগফলটা কি হবে? 2 এর চাইতে মোটামুটি অল্প দূর বেশি আর কি। তো অল্প দূর বেশি কত? সেটা হচ্ছে বি, 2.25 বি। বুঝতে পেরেছি? গুড, অনেকেই অ্যান্সার দিয়েছে, অনেকেই অ্যান্সার দিচ্ছে। এরই তামিম্মা কি ঢুকছে নি? তামিম, তামিম তুমি আমার কথা শুনতে পাচ্ছ এখন? তামিম, তামিম আনমিউট করা যায় নিজেকে। তামিম হয়তো নিজেকে আনমিউটটি করতে পারে না, বাট আমি দেখতে পাচ্ছি যে সে আমার কথা শুনতে পাচ্ছে। তামিম নিজেকে একটু আনমিউট করতে পারবি নাকি? থাক, বাদ দে, বাদ। করছিস? তামিম কথা বলো ভাইয়া, তোমার মাইক্রোফোনটি অন রয়েছে, তুমি কথা বলো। তা আবার মাইক্রোফোনটি অফ করে দিছিস কেন? তাইলে আর কথা কেমনে বলবি? লোকের ঘরে লিখে রেখেছিলেন, তার মানে এরকম আর কি। অঙ্কগুলো হচ্ছে এরকম, বুঝতে পারছি সবাই? সবাই বুঝতে পেরেছি অঙ্কগুলো এভাবে হবে। সোহাগ, সানভিরাজ, সানভিরাজ সোহাগ, খুবই প্রতাপশালী একটি নাম তোমার ভাইয়া, সানভিরাজ। তুমি কি কিছু বলতে চাও? কিছু বলতে না চাইলে মাইক্রোফোনটি অন না করলেও চলবে। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন অঙ্কটা? 2.25 ইন্টু 10⁸ এটা নিয়ে কোনো ঝামেলা নাই, মানে এটা কাটলে 2.2 এর একটু বেশি হবে, আর 10⁸ তো গোটা রয়েই গেল। ঠিক আছে, একটু জানাইস আমাকে তোরা বুঝছিস কিনা। ওকে, ক্লিয়ার করে দিলাম। তো এরকম এরকম সংকট কোণ, প্রতিসরণ কোণ, এগুলা থেকেই অঙ্ক আসবে। বা এই অঙ্কটি একটু, এটা তো তুই চোখের ত্রুটির অঙ্ক, এটা তো এইমাত্রই করলেন বোধহয়, এরকম একটি অঙ্কই করলেন, হুবু এরকম একটি অঙ্ক করলেন। আচ্ছা, উত্তর লেন্স এগুলো পরে। এটা কি বলে ফেলেন তো? এটা পারেন, এটা 9-10 এর পড়া, এটা 9-10 এর পড়া, ফ্রিতে পাইছেন, বলে ফেলেন। 2008-9 সালে আসছিল ঢাকা ভার্সিটিতে, অ্যান্সার চলে আসছে দু একজন। বি 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 বি, সবাই বলছে বি। পূর্ণবন্ধনীর সাবাস সাবাস, বি, পূর্ণবন্ধনীর প্রতিফলন, খুবই চমৎকার, খুবই চমৎকার। কি লাগবে স্যার? স্যার না স্যার, এখানে প্রচুর জিনিস, কি লাগবে পরে নিও। নদীর পার পাখির বাসা, ঠিক আছে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এটা সবাই জানে, স্কুল লেভেলের। হ্যাঁ হ্যাঁ, হবে হবে, স্কুল লেভেলের পড়ালেখা, এইটা আমরা জানি সবাই। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে আর দর্পণ টর্পণ, এটা পরে অন্যদিকে চলে গেছে, দর্পণের দিকে চলে গেছে, তাহলে বুঝতে পারলাম। এরকম টুকিটাকি এমসিকিউ, টুকিটাকি এমসিকিউ এগুলো আসবে। আচ্ছা, তোদেরকে আমি কি লাস্ট ক্লাসে, ম্যাগনেটের ক্লাসে, চুম্বক বা আবেশের যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসে তোদেরকে কোনো হোমওয়ার্ক দেই নাই? আচ্ছা শোন, কখনো যদি কোনো হোমওয়ার্ক দেই, যদি হোমওয়ার্ক দেওয়া হয়, হোমওয়ার্ক আমার আসলে দেওয়ার একটি প্রবণতা রয়েছে, আমার মনে হয় যে বাড়িতে গিয়ে ওরা কি পড়বে, বাড়িতে গিয়ে আমার একটু টাচ থাকুক, আরো 2 লাইন আমার কথা চিন্তা কর। ঠিক আছে, মানে আমার পড়ানোর কথা চিন্তা কর, আবার অন্য কিছু না। ঠিক আছে, কি বললেন ভাইয়া এটা? তো হোমওয়ার্কটি দেওয়া হচ্ছে এই কারণে, যাতে তুমি বাসায় গিয়ে আসলে এই অঙ্কটি নিয়ে আরো 2 লাইন একা একাই চিন্তা করো, এবং এই চিন্তাটা করবা, কাগজে কলমে লিখবা, কাটাকাটি করবা। অঙ্কের অ্যান্সার মিললে ভেরি গুড, জোশ। না হলেও পরে নক করে জেনে নিতে হবে ভাইয়া, বাট আবার এই ফাঁকিবাজিটা কইরো না যে ভাই জিজ্ঞেসই করলাম না, মানে চেষ্টাই করলাম না, আরে ভাই তো বলে দিবেই, সেটা যেন না হয়। ঠিক আছে, সেটা যেন না হয়। আচ্ছা, তো আমরা এখানে একটা হোমওয়ার্ক দিচ্ছি, বেশ বড় অঙ্ক, সেটা হচ্ছে বায়ু মাধ্যম থেকে, না এইটা আসলে দরকার নেই, এটা আমি পরে লিখে পাঠিয়ে দিব, এটা আমি পরে লিখে পাঠিয়ে দিব। আমরা সামনে আরো বেশ কিছু টপিক দেখতে চাই। প্রায় 1 ঘন্টার মতো আমরা ক্লাস করেছি, হোমওয়ার্কটা আমি পরে লিখে হচ্ছে গ্রুপে পাঠিয়ে দিব, ওই অঙ্কটা করে নিবা তোমরা। ঠিক আছে, আচ্ছা। তো এখানে ওই যে বলছিলাম ক্যালকুলেশনের টেকনিকের একটা ছোট কথা থাকে, তো ওই ক্যালকুলেশন টেকনিকের ম্যাথটা বরং আমরা একটু দেখে আসি, সহজ ম্যাথ, ছোট ম্যাথ। তোকে বলছে যে বায়ু থেকে কাঁচের উপর, বায়ু থেকে কাঁচ প্লেটের উপর, বায়ু থেকে কাঁচে 60 ডিগ্রি কোণে আলোক রশ্মি আপতিত হয়। 60 ডিগ্রি কোণে কি হয়? 60 ডিগ্রি কোণে আলোক রশ্মি আপতিত হয়। সিক্সটি ডিগ্রি কোণে আলোক রশ্মি আপতিত হয়। কি বাইর করতে হবে? বাইর করতে হবে হচ্ছে প্রতিসরণ কোণ কত। খুব সহজ কথা, অপশন দিয়ে দেওয়া যায়, অপশন দিলে তোরা আমার আগেই অ্যান্সারটি দিয়ে ফেলবি, এই ব্যাপারে আমি খুবই কনফিডেন্ট, অনেকেই দিয়ে ফেলবে অ্যান্সারটি।
ধর মনে আছে বলা আছে 15 ডিগ্রি, বি নাম্বারে বলা আছে হচ্ছে 35 ডিগ্রি। অনেকে বোধহয় অ্যান্সার দেওয়া শুরু করে দিছে, মাশাল্লাহ। ক্যালকুলেটর দিয়ে না ভাই, উইদাউট ক্যালকুলেটর। সি নাম্বারে বলা আছে 25 ডিগ্রি, ডি নাম্বারে বলা হয়েছে 45 ডিগ্রি। গরম লাগছে, ফ্যানটি ছাড়তে হবে। তাহলে এই অঙ্কটি বলেই ফ্যানটি ছাড়ার মহান দায়িত্বটি আমরা পালন করতে যাব। ভাইয়া সে কি জানতো না, সংটা একটু শুনে। হ্যাঁ কি কি বলো ব্রো, পড়ালেখা করো। এই অঙ্কের অ্যান্সার কোনটা হবে সেটা বলো পারলে। আজ এরা কথা কেউ না, আজ এরা কথা কেউ না, ঠিক আছে? আচ্ছা, তো খেয়াল করো এখানে কোথায় কোথায় আলোকরশ্মি আপতিত হয়েছে। আলোকরশ্মি বায়ু থেকে কাঁচে আপতিত হয়েছে। তাহলে 1 মিউ 2 ইকুয়ালস টু হচ্ছে ওই মিউ অফ 2 ডিভাইডেড বাই মিউ অফ 1 ইকুয়ালস টু হচ্ছে সাইন অফ আই ডিভাইডেড বাই হচ্ছে সাইন অফ আর। তো এক নাম্বার মাধ্যম কি? এক নাম্বার মাধ্যম হচ্ছে বায়ু মাধ্যম, মিউ অফ এয়ার। উপরে বসবে হচ্ছে মিউ অফ গ্লাস। অ্যান্সার আসতেছে আমার চ্যাটে, কেউ না পারলেও সমস্যা নাই, দেখে নাও। সাইন আই এর ভ্যালু কত? সাইন আই এর ভ্যালু হচ্ছে সাইন অফ 60 ডিগ্রি ডিভাইড বাই নিচে কত? নিচে হচ্ছে সাইন অফ আর। এই আর এর মানটি কত এটি হচ্ছে আমরা বাইর করব। খুব ভালো কথা সোনার বাংলাদেশ। তাহলে মিউ অফ গ্লাস, মিউ অফ গ্লাসের ভ্যালু কত? কাঁচের পরম প্রতিসরণাঙ্ক 3/2। আচ্ছা, তিনটা মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক তোরা মনে রাখবি, এখানেই লিখে দেই, পেজ চেঞ্জ না করি। তিনটি মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক, এগুলো তোরা এইচএসসি তে অনেকবার ইউজ করছিস এবং আজকের ক্লাসেই অলরেডি আমরা তিনোটাই একবার করে দেখে ফেলেছি এই এই মুহূর্ত পর্যন্ত। কিসের কিসের? বায়ু, মিউ অফ এয়ার, মিউ অফ এয়ার কত? 1, এটার মনে রাখবো কি? মিউ অফ ওয়াটার, পানিরটা মনে রাখবো, পানিরটা কত? পানিরটা হচ্ছে 4 ডিভাইডেড বাই 3 বা হচ্ছে 1.33। দুইটা প্রায় একই জিনিস। অঙ্কের অন্যান্য করসপন্ডিং ডেটা দেখে তুমি ডিসিশন নিবা যে এখানে কি 4/3 বসাইলে সুবিধা হবে না 1.33 বসাবো। ধরো যেখানে একটা 3, 4, 2, 2 এরকম আছে, কাটাকাটি মাটাকাটি যেতে পারে, ওখানে হয়তো 4/3 বসাবা। আর যেখানে কোনো কাটাকাটির সম্ভাবনা নাই বা কিছু নাই বা লামসাম 2/3 এরকম, ওখানে 1.3 বসাবা। মানে এটা দেখে শুনে। ডিসিশনটি কার? ডিসিশনটি তোমার। তুমি সিদ্ধান্ত নেবে যে এখানে কোনটা বসালে আমার জন্য ভালো হবে, নিজের ভালোটি বুঝতে হবে। আচ্ছা, আর লাস্ট ওয়ান কি? লাস্ট ওয়ান হচ্ছে মিউ অফ গ্লাস। মিউ অফ গ্লাসের ভ্যালু কত? মিউ অফ গ্লাসের ভ্যালু হচ্ছে 3/2 বা এটার ভ্যালু হচ্ছে 1.5। সো এইরকম ভ্যালুগুলো দেখে শুনে বসিয়ে নিবা। মাইক্রোফোনটি অন কার? তামিম কিছু বলবে ভাইয়া? কিছু বলতে হবে না বাবু, থাক, বাদ দাও। আচ্ছা, তাহলে মিউ অফ গ্লাস ডিভাইড বাই মিউ অফ এয়ার, এইটা সমান কত? মিউ অফ গ্লাসের ভ্যালু কত? আমি ক্যালকুলেশনটি পাশে করে দিচ্ছি। মিউ অফ গ্লাসের ভ্যালু কত? মিউ অফ গ্লাসের ভ্যালু হচ্ছে 3/2। মিউ অফ এয়ার কত? 1। ওই পাশে হচ্ছে সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রির ভ্যালু কত? সাইন 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2। সাইন 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড। চ্যাটে এত কি লিখিস তোরা? হ্যাঁ, ডিভাইড বাই নিচে কত? ডিভাইড বাই নিচে হচ্ছে সাইন অফ আর। এটার মানটা তুই বাইর করবি। আচ্ছা, কোন ইচ্ছা করে গুণ কর। তাহলে কোন ইচ্ছা করে যদি গুণ করিস তাহলে সাইন অফ আর, সাইন অফ আর সমান কি হবে? সাইন অফ আর সমান হচ্ছে, উপরে আছে কি √3 ডিভাইডেড বাই 2, নিচে কি আছে 3/2। তাহলে 2 ফার্স্টে কাটলাম, তাহলে উপরে কি √3, নিচে আছে কি 3। তো ভাগ করলে কি হবে? ভাগ করলে হবে হচ্ছে সাইন অফ আর সমান, সাইন অফ আর সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই √3। এবার √1/√3 এর ভ্যালুটা কত এটা আমার জানতে হবে। 1/√3 এর ভ্যালুটা, এটা ট্যান ফাংশনেও লাগে, এখানেও লাগতেছে। 1/√3 এর ভ্যালুটা হচ্ছে 0.577 মোস্ট প্রবাবলি। 1/√2 এর ভ্যালু হচ্ছে 0.707 আর 1/√3 এর ভ্যালুটি হচ্ছে, আমার অ্যান্সারটি দেখা 0.577, যা বলেছিলাম তাই। তাহলে এটির ভ্যালুটি হচ্ছে 0.577। তো এখান থেকে আর এর মান কত আসবে? আর এর মানটা আমরা যাচাই করতে চাই। আর এর মানটি আসলে কত আসবে? তো পরের লাইনটি আমি লিখছি হচ্ছে উপরে এবং রেড কালিতে লিখছি যাতে দেখা যায়। সো আর এর ভ্যালুটি কত? আর এর ভ্যালুটি হচ্ছে সাইন ইনভার্স 0.577। আচ্ছা, সাইন ফাংশনের ব্যবধি জানা লাগবে। তো দুইটা মান লিখি, উপরেরটা নিচেরটা লিখলেই হবে। আমরা জানি মুখস্থ আছে আমাদের, এটা মুখস্থ থাকতে হবে। সাইন থিটার ভ্যালু কত? সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির ভ্যালু কত? সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0.5 বা হাফ।
সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0.5 বা হাফ, দেখাটি যাচ্ছে না সুন্দর করে। কে যেন বুঝতে চেয়েছিলে আগের বার, কে যেন আগের বার বুঝতে চেয়েছিলে, বুঝে নাও প্লিজ সুন্দর করে। সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির ভ্যালু কত? 0.5, জানি এটা আমরা সবাই। এবং সাইন 45 ডিগ্রির ভ্যালুটি কত? সাইন 45 ডিগ্রির ভ্যালুটি হচ্ছে 1/√2। 1/√2 মানে কত? 1/√2 মানে 0.707। তাহলে সংখ্যাটি কোথায় থাকবে? সংখ্যাটি এই ব্যবধির ভিতরে থাকবে, মানে যেহেতু 0.577, তাহলে 30-এর চাইতে একটু বড়। এবং খেয়াল করো জিনিসটা প্রায় একদম এটার গায়ের সাথেই লেগে আছে না? একদম 5-এর গায়ের সাথে লেগে আছে, বোঝো? 5-এর গায়ের সাথে একদম লেগে আছে টাইপ একটা ব্যাপার, মানে 5-এর চাইতে সামান্যই তো একটু বড়। তো যেহেতু 0.577 5-এর চাইতে সামান্যই একটু বড়, তাহলে এটার করসপন্ডিং যে অ্যাঙ্গেলটা থাকবে সেটা 30 ডিগ্রির সামান্যই একটু বড় হবে। তো 30 ডিগ্রির সামান্যই একটু বড় অ্যাঙ্গেলটি কত আসলে? 30 ডিগ্রির সামান্যই একটি বড় অ্যাঙ্গেলটি হচ্ছে 35 ডিগ্রি। সোনার বাংলাদেশ, বলেন বুঝছেন কিনা? জি ভাইয়া, বুঝতে পারছি। গুড এভরিওয়ান। একদম উপরে ডান কোনায় যা লিখতেছি ওগুলো দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ওদের কোনো কিছু না দেখলে আমার ভিডিওটা সরায় মরায় লেখা যায়, আমি তো মোটামুটি পুরো বোর্ড জুড়েই লিখতেছি। বা ক্লাস শেষ হলে পিডিএফটা তো ইনশাল্লাহ পাঠিয়ে দিব। তোমাদের কি আমি পিডিএফ পাঠাই? তোমরা কি চাও এইসব পিডিএফ চাও তোমরা? আমি জানিও না আসলে। আচ্ছা, সামনে আগাইলাম। স্নেলের সূত্র গেছে, তাহলে এখানে কি টাইপ মাইপ দিয়ে আমরা লেখা শুরু করছিলাম কিনা সেটা একটু দেখে যাই। স্নেলের সূত্র আর টাইপ, সংখ্যা ধরে টাইপ লিখতে পারি, না লিখলেও কোনো সমস্যা নাই। টাইপ লিখলে ভালো, যে টাইপগুলো তুই জানা থাকলো। টাইপের ভিতরে আসলে অনেক কিছুই ঢুকে যাবে। আমি তো আসলে শুরুর দিকে, আমার যে শুরুর প্রথম যে 3টা মেইন ইম্পর্টেন্ট টপিক আছে, ওই 3টে ইম্পর্টেন্ট টপিক আগে আমরা দেখতেছি, ঠিক আছে? আচ্ছা, টাইপ নাম্বার 1। তো টাইপ নাম্বার 2, টাইপ নাম্বার 2-তে আমরা কি দেখব? টাইপ নাম্বার 2-তে আমরা দেখব হচ্ছে আমাদের যে জাতীয় সূত্র, অর্থাৎ 1/v 1/u 1/f এবং সর্বাপেক্ষা এমসিকিউ, এই টপিকটির উপর থেকে আসবে। তো আমরা ক্লাসটি শুরু করেছি কখন? ক্লাসটি আমরা শুরু করেছি 7টা 16-তে, আমার যেটা মনে আছে। 1 ঘন্টাটি এখনো হয়নি, তারপরে এই মুহূর্তে আমি দিচ্ছি ছোট্ট একটি বিরতি, খুবই ছোট্ট একটি বিরতি, ম্যাক্সিমাম 3 মিনিটের, 3 মিনিটের একটি ব্রেক। 3 মিনিটে যা যা কিছু করা যায়, পানি খাওয়া যায় বা অন্য যা যা কিছু করার, দ্রুত 3 মিনিটে সেরে আসো। 2-3 মিনিটের মধ্যে আসো। আমি খালি ফ্যান চালাবো আর ফেরত আসবো। 2-3 মিনিটের ব্রেক, আমি আসছি।
এই পল্লবন, আছি সবাই? আচ্ছা, কথা শুনি সবাই, সবাই কথা শুনি। আছি ভাই আছি। জোশ জোশ, তাহলে আসো, তাহলে আসি এবার আমরা একটু আগায় যাই দ্রুত গতিতে। সেটা হচ্ছে এই দুটাই তো, এটা টাইপ নাম্বার 2 তে আমরা আসছি, জাতীয় সূত্র বলে এই দুটাকে বলা হয়েছে 1/v + 1/e = 1/f। f হচ্ছে ফোকাস দূরত্ব, u হচ্ছে বস্তুর দূরত্ব, v হচ্ছে বিম্বের দূরত্ব। সহজ জিনিস, কমন। আর বিবর্ধন m সমান হচ্ছে, বাংলা একটি কথা লিখেছি, বিম্ব ডিভাইডেড বাই বস্তু, তার মানে উপরে যা আছে সবই বিম্বের। v হচ্ছে বিম্বের দূরত্ব, l প্রাইম হচ্ছে বিম্বের দৈর্ঘ্য, a প্রাইম হচ্ছে বিম্বের ক্ষেত্রফল, আর নিচে যা কিছু আছে সবই হচ্ছে বস্তুর। ঠিক আছে? আর এখানে মডিউলাস কেন ব্যবহার করেছি? কারণ ইউ বা ভি কোনো একটা মাইনাস হতে পারে, দুটোও মাইনাস হতে পারে, বিবর্ধনটা একটা সংখ্যা, আমরা একটা সাংখ্যিক মান বলবো। আচ্ছা, তো এরপরে আমাদের একটি ছোটখাটো একটি আলোচনা পর্যালোচনার প্রয়োজন রয়েছে, জরুরি। সেটা হচ্ছে এফ ফোকাস দূরত্ব, ইউ বস্তুর দূরত্ব, ভি বিম্বের দূরত্ব। তো এই তিনটা জিনিস কখনো পজিটিভ হইতে পারে, কখনো এরা কি হইতে পারে, এরা হইতে পারে নেগেটিভ। তো কে কখন পজিটিভ হয়, কে কখন নেগেটিভ হয়, এইটার কেসগুলো আমরা জেনে রাখবো খুব ভালো করে। ফার্স্টে আসবো হচ্ছে ফোকাস দূরত্ব, এফ কি নিয়ে কথা বলবো। প্লেইন অ্যান্ড সিম্পল, ফোকাস দূরত্বের দুই ধরনের ঘটনা রয়েছে, যে কিছু কিছু যন্ত্র বা যন্ত্রাংশ আছে, কিছু কিছু যন্ত্র মানে লেন্স বা দর্পণ, যারা কি করে, যারা আলোক রশ্মি গুচ্ছকে, সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছকে যারা হচ্ছে অভিসারী করে, সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছকে যারা হচ্ছে অভিসারী করে। তো অভিসারী করা মানেটা একটু কি, ঠিক আছে? অভিসার নামে একটি সিনেমা হল রয়েছে, সেটাতে যাওয়ার কথা বলা হচ্ছে না। অভিসারী মানে হচ্ছে আসলে এক বিন্দুতে মিলিত করছে, সবগুলো আলোকরশ্মি, সমান্তরাল আলোকরশ্মি এক বিন্দুতে এসে মিলিত হচ্ছে। তো এরকম যদি ঘটনা ঘটে, এরকম ঘটনা কারা ঘটায়? এরকম ঘটনা দুটি জিনিস ঘটায়, এদেরকে চিনে রাখতে হবে, এটাই বেশি ইম্পর্টেন্ট। একটি হচ্ছে উত্তল লেন্স, নিশ্চয়ই তোমার জানার ভিতরে রয়েছে। একটি হচ্ছে উত্তল লেন্স এবং আরেকটি কি, আরেকটি হচ্ছে অবতল দর্পণ। একটি হচ্ছে উত্তল লেন্স, আরেকটি হচ্ছে অবতল দর্পণ। ঠিক আছে? এরা দুজন আলোকরশ্মিকে এক বিন্দুতে মিলিত করে। সো এদের ক্ষেত্রে ফোকাসটি কি হবে? এদের ক্ষেত্রে ফোকাসটি হবে হচ্ছে ধনাত্মক। ঠিক লিখেছি তো? হ্যাঁ, উত্তল লেন্স এবং অবতল দর্পণ আলোকরশ্মিকে অভিসারী করে, ফোকাসটি হবে হচ্ছে ধনাত্মক। আর এবার চলে আসি লাল সবুজের বাংলাদেশ। তাহলে এবার চলে আসি, কিছু কিছু দুষ্ট প্রকৃতির যন্ত্র আছে যারা আলোকরশ্মিকে কি করে, অপসারী করে, আলোকরশ্মিকে এক বিন্দুতে মিলিত হতে দেয় না, অপসারী করে। সো অপসারী যারা করে, অপসারী করা মানে কি, অপসারী মানে বুঝতেই পারতেছে, এক বিন্দুতে মিলিত হতে দিবে না, দ্যাট মিনস আসলে ডাইভার্জ করে দিবে, ডাইভার্জেন্ট ছড়িয়ে ছিটিয়ে দিবে বিভিন্ন জায়গায়। এই সাকিব, সাকিব কথা বল আমার সাথে। জি ভাই। মমিনুল কই? হুমায়ুন জয়েন করেন আজকে? কোথায় জয়েন করছে খোঁজ দেখি, আমি ও তো জানি না মনে তো। হয় নাম ধরে করে তো নাই, ডাকা, করে নাই, করে নাই। নাম ধরে তো ডাকছি, এখন এরপরে তো আসলে লুকায় বসে আছে কিনা গেরিলার মতো তা তো বলতে পারবো না। তাহলে কোথায় সে? জয়েন করে নাই মেবি। কেন, কি তার? কি যা কি জানি করে নাই কেন, নক দিতে হবো। ক্লাস শারীরিকভাবে করে সুস্থ নক দিতে। আছে? শারীরিকভাবে সুস্থ আছে? সুস্থ হয়তো, জি ভাই সুস্থ আছে মনে হয়, সেদিন আমার সাথে দেখা হয়েছিল। সেদিন তো আমার সাথেও দেখা হয়েছে, ওটা তো আজকে আমিও বলতে পারি, শুকর আলহামদুলিল্লাহ, এই তো সেদিন 4-5 দিন আগের কথাই তো। অবতল লেন্স, অবতল লেন্স এবং উত্তল দর্পণ, একটু নিচে চলে এসছে যদিও, ঠিকঠাক মতো লিখো। অবতল লেন্স এবং উত্তল দর্পণ, এদের ক্ষেত্রে ফোকাস দূরত্বটি কি হবে? এদের ক্ষেত্রে ফোকাস দূরত্বটি হবে হচ্ছে নেগেটিভ, এদের ক্ষেত্রে ফোকাস দূরত্বটি হচ্ছে নেগেটিভ। তো এখানে তো যন্ত্রের নাম শুরুতে দেওয়া থাকবে, একটি উত্তল লেন্স থেকে এত দূরে বস্তু রাখছি, উত্তল লেন্সের ফোকাস এত বা অবতল দর্পণের ফোকাস এত বলা থাকবে, দেখে প্লাস মাইনাসটি বসাবো। ইম্পর্টেন্ট দুটো কথা শুরুতেই আমরা বলে ফেললাম। কাকে নিয়ে বললাম? আমরা বললাম হচ্ছে ফোকাস দূরত্বকে নিয়ে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? চলে যাচ্ছে হচ্ছে সামনে। তো এবার আমার কি বাকি আছে? এবার বাকি আছে আমার দুটো জিনিস, একটি হচ্ছে ইউ যেটা দিয়ে আমি বোঝাচ্ছি বস্তুর দূরত্ব, আর একটি হচ্ছে ভি যেটা দিয়ে আমি বোঝাচ্ছি হচ্ছে বিম্বের দূরত্ব। তাই তো লিখেছি নিশ্চয়ই যে হ্যাঁ, ইউ দিয়ে বস্তুর দূরত্ব, সচরাচর তাই হয়ে আসে। আচ্ছা, এদের ক্ষেত্রে প্রথম সহজ সরল বাংলা স্টেটমেন্টটি হচ্ছে, মানে এইটাকে বলে হচ্ছে চিহ্ন প্রথা, সাইন কনভেনশন। তো যদি বস্তু বা বিম্ব বাস্তব হয় তাহলে হবে হচ্ছে ধনাত্মক, যদি বস্তু বা বিম্ব অবাস্তব হয় তাহলে হবে হচ্ছে ঋণাত্মক। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা তো এখনো ছোট, মাত্র এইচএসসিতে, সো আমাদের জন্য আমরা আসলে দেখতে পাবো, আমাদেরকে যেসব অঙ্ক টঙ্ক দেওয়া থাকবে তাদের ক্ষেত্রে আমরা দেখব যে বস্তু আসলে সচরাচর বাস্তব। ঠিক আছে, অবাস্তব বস্তু হইতে পারে,
এটার জন্য এই এইচএসসি লেভেলে থাকলেই হয়, হালকা ইঞ্জিনিয়ারিং এর দিকে গেলে আমরা অবাস্তব বস্তু টস্তু দেখতে পাই, আমাদের লাগবে না। তো বস্তু সচরাচর হচ্ছে বাস্তব, তো বস্তু সচরাচর বাস্তব, এই ইনফরমেশনটি জেনে আমার লাভটি কি, যে ইউ এর ভ্যালু অঙ্ক করতে গেলে আমরা দেখবো ইউ এর ভ্যালু দেখবো যে হর হামেশা পজিটিভই আসছে বা পজিটিভ দেয়া থাকবে, বস্তু বাস্তব। তার মানে এর পরে আমরা এখানে একটা বিশাল আলাপ আলোচনা দিব, হালকা হালকা, বেশি বিশাল না, খুব দ্রুতই দিয়ে দিব, তোমরা খালি বুঝে নিবা পরিচিত জিনিস কমন জিনিস। তো এর পরের বাকি যে কথাবার্তাগুলো থাকবে সেই সব কিছু হবে হচ্ছে ভি কে নিয়ে, বিম্বের দূরত্ব ভি কে নিয়ে আমাদের কথাবার্তা হবে, বুঝতে পেরেছি আমরা। তাহলে আসেন আমরা আমাদের আলাপ আলোচনা শুরু করি। তো ফার্স্ট হচ্ছে লেন্স। আমাদের এইচএসসির বইতে জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টারে প্রতিসরণ ব্যাপারটা অনেক বেশি, মানে প্রতিসরণ প্রতিসরণ, বুঝতে পারছিস তো, রিফ্র্যাকশন, এই যে আমরা শুরু থেকে যা দেখতেছি মাধ্যম চেঞ্জ হচ্ছে, এটাই তো প্রতিসরণ। তো প্রতিসরণ কোথায় হয়, প্রতিসরণ হয় হচ্ছে লেন্সে। তো প্রতিসরণটাই আমাদের বইতে বেশি ইম্পর্টেন্টলি আছে। তাহলে আসেন প্রতিসরণের ক্ষেত্রে আমি সহজ দুটো কেস দুটো বাংলা কথা বলে দিলেও হয় যে এটা এরকম হলে ওটা এরকম হবে, কিন্তু তাতে কেন জানি মন ভরে না, মনে হয় আরেকটু কিছু বলতে চাই। তো আরেকটু কিছু বলার প্রক্রিয়ায় এই হচ্ছে বিষয়। উল্টায় দিচ্ছেন কেন ভাই, সোজা লিখছি এবার। ধরে নিলাম এই হচ্ছে, খুব ডিস্টার্ব দিচ্ছিস তুই, তোদেরকে বলি নাই। তাহলে ধরে নিলাম এই হচ্ছে কোন একটি লেন্সের উত্তল লেন্স, এটা অবশ্যই একটি উত্তল লেন্স, উত্তল লেন্সের প্রধান ফোকাসের বাইরে একটি লক্ষ্যবস্তু রাখা আছে। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে একটি আলোক রশ্মি এসে পড়বে, প্রধান অক্ষের সমান্তরালে যদি আলোক রশ্মিটি এসে পড়ে, তো প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মিটি এসে পড়লে সেটা প্রতিসরিত হয়ে ওই পাশের প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। তো ওই পাশের প্রধান ফোকাসটি মোটামুটি এরকম একটি দূরত্বেই থাকবে, একটু টেনে লম্বা করে দিই, এই হচ্ছে ওই পাশে চলে গেল। আর আরেকটি আলোক রশ্মি কি করবে, আরেকটি আলোক রশ্মি আলোক কেন্দ্র বরাবর আসবে, লেন্সের ঠিক মধ্যবিন্দু আলোক কেন্দ্র বরাবর মোটামুটি আসলে সেটাও আলোক কেন্দ্র বরাবরই চলে যাবে। তো একটু দূরে গিয়ে আলোক রশ্মি দুটো মিলিত হয়েছে, বাট তারা মিলিত হয়েছে। এই যে দুটো আলোক রশ্মি প্রতিসরণের পরে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এই দুটো আলোক রশ্মি তাদের গতিপথে তারা কি করেছে, তারা নিজেরাই মিলিত হয়েছে, মানে লেন্স তাদেরকে মিলিত করেছে, এখানে আমার কিছু করতে হয় নাই, তোমার আমার কিছু করতে হয় নাই। তার মানে এখানে আসলে কি হয়েছে, এখানে আসলে একটি বাস্তব ও উল্টা বিম্ব গঠিত হয়েছে। কেমনে বুঝলাম বাস্তব ও উল্টা বিম্ব, এই যে মাথা থেকে আসছে না আলোক রশ্মিটা, এই যে আলোক রশ্মিটা এটা এ তো মাথা থেকেই আসছে, আর পায়েরটা তো গেছে গা আনুভূমিক বরাবর। তাহলে এখানে কি গঠিত হয়েছে, এখানে গঠিত হয়েছে বাস্তব ও উল্টা বিম্ব, বাস্তব ও উল্টা বিম্ব গঠিত হয়েছে। তো তোমরা আমাকে একটু বলো দেখি সোনা পাখিরা, যে এই যে বাস্তব ও উল্টা বিম্বটা গঠিত হলো, এই বাস্তব ও উল্টা বিম্বটা গঠিত হয়েছে কোথায়, লেন্সের যেই পাশে বস্তু, বাস্তব ও উল্টা বিম্বটা কি সেই পাশে গঠিত হয়েছে নাকি তার বিপরীত পাশে গঠিত হয়েছে? বিপরীত পাশে। বিপরীত পাশে ভাই। বিপরীত পাশে গঠিত হয়েছে, বিপরীত পাশে গঠিত হয়েছে। তাহলে এটি হচ্ছে এখানে আমার জন্য সিগনিফিকেন্ট ইনফরমেশন। যদি লেন্স হয়, পয়লা কথা হচ্ছে লেন্স কিরকম লেন্স, সেটা উত্তল অবতল যাই হোক কোনো সমস্যা নাই। লেন্সের ক্ষেত্রে বাস্তব ও উল্টা বিম্ব গঠিত হবে লেন্সের যেই পাশে বস্তু, ডান পাশ বাম পাশ, এটাকে আবার উপরের পাশ নিচের পাশ মনে করিস না, বিপরীত পাশ মানে কি ডান পাশ বাম পাশ, বামে ডানে, ব্যাপারটি হচ্ছে এরকম। তাহলে বাস্তব ও উল্টা বিম্ব গঠিত হবে কোথায়, বাস্তব ও উল্টা বিম্ব গঠিত হবে বিপরীত পাশে। আর এখানে এই যে কমলা কালারের কালিটায় কি বলছিলাম, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, কি বলেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, উনি বলেছেন যে বাস্তবে কোনো কিছু সোজা হয় না। এটা নেক্সট ক্লাস থেকে বলতে হবে, হুমায়ুন আহমেদ বলছে, তাহলে মানুষজন খাবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলছে মানুষজন খায় না, বাস্তবে কোনো কিছু সোজা হয় না, হুমায়ুন আহমেদ কইলেই পাবলিক খাইবে, এটা আমি একদম শিওর। ঠিক আছে, বাস্তবে কোনো কিছু সোজা হয় না। তো এই উইয়ার্ড সুন্দর কথাটির মানে কি, এই উইয়ার্ড কথাটির মানে হচ্ছে বাস্তব বিম্ব সারা জীবনই হবে উল্টা, বাস্তব বিম্ব সারা জীবনই কি হবে, উল্টা হবে। আচ্ছা, এখান থেকে একটা ইনফরমেশন পাই গেছি, ইনফরমেশন লাল কালিতে লেখা আছে, টস টস করছে। তাহলে এবার এপাশে চলে আসি, এবারে সিম্পলের উপর গর্জিয়াস করে আরেকটি লেন্স এঁকে ফেলি, এবারে আরেকটি লেন্স এঁকে ফেলি, এই জায়গা দিয়ে ধরলাম, এবারে একটা অবতল লেন্স আঁকলাম, একটু বড় করে একটু অবতল লেন্স আঁকি, মনে করি এই হচ্ছে অবতল লেন্সটি হলো, সিম্পলের উপর গর্জিয়াস, এই হচ্ছে অবতল লেন্সের প্রধান ফোকাস। এই প্রধান ফোকাসের বাইরে কি করলি তুই, এই প্রধান ফোকাসের বাইরে তুই একটা লক্ষ্যবস্তু রাখলি, খুব ভালো কথা। তো এবার এই লক্ষ্যবস্তু থেকে প্রধান অক্ষের সমান্তরালে একটি আলোক রশ্মি বের হবে। একটি আলোক রশ্মি কিভাবে বের হবে, একটি আলোক রশ্মি বের হবে হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে। তো এই প্রধান অক্ষের সমান্তরালে একটি আলোক রশ্মি বের হয়েছে।
তো প্রধান অক্ষের সমান্তরালে যে আলোক রশ্মিটি বের হয়েছে সেই আলোক রশ্মিটি কি করবে, সেটি এমন ভাবে প্রতিসরিত হবে, এমন ভাবে বাঁকায় যাবে যেন উপর থেকে তাকাইলে বা দূর থেকে তাকাইলে মনে হয় সেটা বোধহয় প্রধান ফোকাস থেকে আসতেছিল, এরকম একটা জিনিস মনে হবে, ইলিউশন। প্রধান ফোকাস এটা তো আসলে অপসৃত করবে, ছড়ায় দিবে। আচ্ছা, আর আরেকটি আলোক রশ্মি কি করবে, ওইটা আলোক কেন্দ্র দিয়ে গেছে, আলোক কেন্দ্র দিয়েই যাবে। আচ্ছা, তো এই যে দুটো আলোক রশ্মি, নিচের অবতল লেন্সে দুটো আলোক রশ্মি, এই দুটো আলোক রশ্মি তো এই জীবনে মিলিত হবে না, দুটো আলোক রশ্মি তো আসলে দূরে দূরেই চলে যাবে, এটাই তো কথা। তো এদেরকে আমার কি করতে হবে, এদেরকে আমার জোর করা লাগবে। তো জোর করেন। তো এবার এই এই আলোক রশ্মিটাকে পিছন দিকে টেনে আনেন। তো এই আলোক রশ্মিটাকে যদি পিছন দিকে টেনে আনেন, এই জায়গায় কি হচ্ছে, যেহেতু জোর করে টেনে আনছেন, তাহলে এখানে কিরকম বিম্ব গঠিত হচ্ছে, এখানে গঠিত হচ্ছে অবাস্তব বিম্ব। লিখবো কোথায়, যে অতগুলা কথা লিখতে চাই, এতগুলা কথা লিখবো কোথায় ভাই? আচ্ছা, জায়গা হচ্ছে, ওইটার উপরে একটা মুছা দেন ভাই। রাখো, ধন্যবাদ ধন্যবাদ। বাট আমি যেটা বুঝেছি সেটাই করছি। এখানে কিরকম বিম্ব গঠিত হয়েছে ভাই, এখানে গঠিত হয়েছে, পয়লা কথা, এখানে গঠিত হয়েছে হচ্ছে অবাস্তব বিম্ব। এবং অবাস্তব যেই বিম্বটা, ওইটা রবি ঠাকুরের কথা থেকেও তোমরা জানো, হুমায়ুন আহমেদের কথা, সরি। অবাস্তব বিম্ব মানে কি, অবাস্তব বিম্ব মানে হচ্ছে সোজা, বা এটা তুই দেখ মাথা থেকেই তো আলোক রশ্মি আসছে, তাহলে এখানে কে, মাথা, তো মাথা মাথা তার মানে সোজাই তো আছে। তাহলে অবাস্তব ও সোজা যেই বিম্বটি গঠিত হলো, কথা শুনো সবাই, অবাস্তব এবং সোজা যেই বিম্বটি গঠিত হলো, কোনটা, এই যে এইটা আর কি, অবাস্তব ও সোজা বিম্বটি গঠিত হয়েছে লেন্সের যেই পাশে বস্তু সেই একই পাশে না, লেন্সের যেই পাশে বস্তু সেই একই পাশে কিনা, তার মানে অবাস্তব ও সোজা বিম্ব গঠিত হবে লেন্সের ক্ষেত্রে একই পাশে। তাহলে বিম্ব যদি একই পাশে গঠিত হয়, এবার আসো একদম লাস্ট লাইন, এই একটি লাইন লিখে দিলেই হয়। বিম্ব যদি একই পাশে গঠিত হয় তাহলে অবাস্তব, তাহলে অবাস্তব হইলে কি হবে, প্রথম কথাই তোমাকে বলছে অবাস্তব হইলে হবে নেগেটিভ। সো লেন্সের ক্ষেত্রে বিম্ব যদি একই পাশে গঠিত হয় তখন ভি হবে হচ্ছে মাইনাস। আর যদি লেন্সের ক্ষেত্রে বিম্ব বিপরীত পাশে গঠিত হয় তখন ভি হবে হচ্ছে প্লাস, বাস্তব অবাস্তবের কারণে। বুঝে নিছেন কিনা সবাই বলেন, বুঝে নিছেন সবাই? সুন্দর, গুড, বুঝতে পারছেন, আমি ধরে নিলাম বুঝতে পারছেন, আমাকে ধরেই নিতে হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কার জন্য দেখলাম, এটা হচ্ছে আমরা দেখলাম লেন্সের জন্য। লেন্সের অঙ্কই আমাদের অনেক বেশি আসবে, কিন্তু দেখবি মাঝে মাঝে কৃষি বিশ্ববিদ্যালয় বা অমুক তমুক, রাজশাহী ভার্সিটি, এরা ফুস করে দর্পণের একটা ম্যাথ ধরায় দিছে। তো একটা ম্যাথ ধরাই দিলে দর্পণ থেকে তোর তো আসলে কিছু বলার নাই। তো দর্পণের ব্যাপারটি জেনে নে। দর্পণের ব্যাপারটি লেন্সের ঠিক উল্টা, দর্পণের ব্যাপারটি লেন্সের ঠিক উল্টা। দ্রুত এঁকে ফেলি, মনে করি এই যদি হয় হচ্ছে একটি অবতল দর্পণ, এই অবতল দর্পণে প্রধান ফোকাসের বাইরে রাখলাম কাকে, রাখলাম হচ্ছে একটি, আরে বাবা, লক্ষ্যবস্তু, রাখলাম হচ্ছে একটি লক্ষ্যবস্তু, এই হচ্ছে লক্ষ্যবস্তু, এটাকে রাখলাম কোথায়, এটাকে রাখলাম হচ্ছে প্রধান অক্ষের সামনে। তাইলে এখান থেকে এবার আলোক রশ্মি বের হবে, প্রধান অক্ষের সমান্তরালে একটি আলোক রশ্মি যাবে, গেল প্রধান অক্ষের সমান্তরালে। প্রধান অক্ষের সমান্তরালে যে আলোক রশ্মিটা যাবে সেটা প্রতিসরণের পরে প্রধান ফোকাস দিয়ে চলে যাবে, সেটা প্রতিসরণের পর চলে গেল প্রধান ফোকাস দিয়ে, খুব ভালো কথা, একটু বাঁকাই, সেটা প্রতিসরণের পরে প্রধান ফোকাস দিয়ে চলে গেল, প্রধান ফোকাস দিয়ে। আচ্ছা, আর আরেকটা আলোক রশ্মি কি করবে, আরেকটা আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে আসবে, এবং প্রতিসরণের পরে কি হবে, প্রতিসরণের পরে সেটা প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে, এই যে প্রধান অক্ষের সমান্তরালে চলে গেল। তো এই যে দুটো আলোক রশ্মি আছে, এই দুটো আলোক রশ্মি মিলিত তো হয়েছে এক জায়গায়, সত্যি সত্যি এরা মিলিত হয়েছে। তো যদি সত্যি সত্যি মিলিত হয়, দুটো আলোক রশ্মি সত্যি সত্যি মিলিত হয়েছে, তো দুটো আলোক রশ্মি সত্যি সত্যি মিলিত হওয়া মানে কি, জোর করা লাগে নাই, পিছন দিকে টেনে আনা লাগে নাই। তার মানে এরা আসলে কি বিম্ব গঠন করেছে, এরা বিম্ব গঠন করেছে বাস্তব ও উল্টা। এরা বিম্ব গঠন করেছে কি, বিম্ব গঠন করেছে বাস্তব ও উল্টা বিম্ব। দেখো মাথার আলোক রশ্মি, তো এখানে কি গঠিত হয়েছে, এখানে গঠিত হয়েছে বাস্তব ও উল্টা বিম্ব। তো এই যে বাস্তব ও উল্টা বিম্বটা গঠিত হয়েছে, বাস্তব ও উল্টা বিম্বটা দর্পণের যেই পাশে, কথা শুনে রিপ্লাই দেই সবাই, কথা শুনে রিপ্লাই দেই, দর্পণের যেই পাশে বিম্বটা কি সেই পাশেই গঠিত হয়েছে নাকি বিপরীত পাশে গঠিত হয়েছে? একই পাশে হয়েছে ভাই। একই পাশে Same গঠিত পাশে। হয়েছে, সেম সাইড, তাহলে সেম সাইড। সেম সাইড, একই দিকে, সামনে, দর্পণের ক্ষেত্রে সামনে পিছে বলা যায়, একই পাশে গঠিত হয়েছে। তো বাস্তব ও উল্টা বিম্ব কার ক্ষেত্রে, দর্পণের ক্ষেত্রে। পয়লা কথা হচ্ছে দর্পণের ক্ষেত্রে গঠিত হবে একই পাশে, তখন ভিটা কি হবে, ভিটা হবে হচ্ছে ধনাত্মক। আর যদি মনে করো খুব দ্রুত দেখে ফেলি হচ্ছে একটি
অবতল দর্পণের আরেকটি কেস ধরে নিলাম এই হচ্ছে প্রধান ফোকাস, আর এইখান দিয়ে আমাদের লাগবে হচ্ছে একটি বক্রতার কেন্দ্র। তো এবার এখানে বসাও একটি লক্ষ্যবস্তু, বসালাম লক্ষ্যবস্তু। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে একটি আলোকরশ্মি আসবে, আসলো প্রধান অক্ষের সমান্তরালে একটি আলোকরশ্মি। প্রধান অক্ষের সমান্তরালে যে আলোকরশ্মিটি আসলো সেটি কি হবে, সেটি প্রতিসরণের পরে, সেটি প্রতিসরণের পরে প্রধান ফোকাস দিয়ে চলে যাবে, চলে গেল প্রধান ফোকাস দিয়ে। আর আরেকটি আলোকরশ্মি কি করবে, আরেকটি আলোকরশ্মি বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হবে, এবং বক্রতার কেন্দ্র বরাবর এমন ভাবে আপতিত হবে যেন সেটি প্রতিসরিত হয়ে সোজা সে ওই একই লাইন বরাবর চলে যায়, সোজা সে একই লাইন বরাবর চলে যাবে। তো এই যে দুটো আলোকরশ্মি দেখতে পাচ্ছি, এই দুটো আলোকরশ্মি অ্যাকচুয়ালি কনভার্জ করবে, এই দুটো আলোকরশ্মি অ্যাকচুয়ালি ডাইভার্জ করবে, ছড়ায় যাবে। এরা আসলে মিলিত হবে না, দুটো দুই দিকে যাচ্ছে। তো যদি মিলিত না হয় তখন আসলে কি করা, ঘাটতারামি করতেছে, ওটাকে পিছন দিকে টেনে আনতে হবে। তো পিছন দিকে টেনে আনলে তুমি মনে করো এই পিছন দিকে টেনে আনলে, এই পিছন দিকে টেনে আনলে, তো পিছন দিকে যে টেনে আনলে এটা তো আসলে জোর করে টেনে আনলে, তার মানে কিরকম বিম্ব গঠিত হবে, তার মানে আসলে বিম্ব গঠিত হবে হচ্ছে অবাস্তব ও সোজা। কিরকম বিম্ব ভাই, এখানে বিম্বটি হচ্ছে অবাস্তব ও সোজা। তো অবাস্তব ও সোজা বিম্বটি গঠিত হয়েছে দর্পণের যেই পাশে বস্তু সেই পাশে নাকি তার বিপরীত পাশে। তো অবশ্যই অবাস্তব ও সোজা বিম্বটি গঠিত হয়েছে দর্পণের বিপরীত পাশে, দর্পণের ডান পাশে ছিল বস্তু, বিম্ব গঠিত হয়েছে বাম পাশে, তো এটা হচ্ছে বিম্ব গঠিত হয়েছে বিপরীত পাশে। তো বিপরীত পাশে বিম্ব গঠিত হয়েছে, তার মানে ভিটা কি হবে, ভিটা হবে হচ্ছে নেগেটিভ। আর দর্পণের ক্ষেত্রে আরেকটি ছোট্ট কথা বলা যায়, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে দর্পণের সামনের দিক, আর এটা হচ্ছে কি দর্পণের পেছনের দিক। ঠিক আছে, হচ্ছে দর্পণের ক্ষেত্রে সামনে পেছনটা বলা যায়, কারণ দর্পণের শুধু একটা পাশ ওপেন, লেন্সের আবার দুটো পাশই ওপেন, লেন্সের দুটো পাশই ওপেন। সো লেন্সের ক্ষেত্রে সামনে পিছনে বলা যায় না। সো সামনে পিছনে বলা যায় কার ক্ষেত্রে, সামনে পিছনে বলা যায় হচ্ছে দর্পণের ক্ষেত্রে। সো যেটি আরেকটি বাংলা কথা দর্পণের ক্ষেত্রে বলা যায় সেটা হচ্ছে দর্পণের সামনে যা কিছু আসবে, মিলাই দেখো একই হবে, দর্পণের সামনে যা কিছু আসবে সেই সব কিছু হবে পজিটিভ, এবং দর্পণের পেছনে যা কিছু থাকবে সেই সব কিছু হচ্ছে নেগেটিভ। এই এই যে এতক্ষণ ধরে এই সব কিছু বললাম, এইটাকে বলে হচ্ছে চিহ্ন প্রথা, সাইন কনভেনশন। সাইন কনভেনশন জানা মানে তুমি এখন অঙ্ক করতে পারবা। কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন জিজ্ঞাসা থাকলে দ্রুত অ্যান্সার দিব, দ্রুত কোনো কোয়েশ্চেন থাকলে দ্রুত জানাবো, না হলে হচ্ছে আমরা দু একটা এমসিকিউ সলভ করতে যাব। কারো কোনো কোয়েশ্চেন আছে ভাইয়া? সাইন কনভেনশন, চিহ্ন প্রথা বুঝতে পারছেন? অনেক কিছু বলছি, অনেক ইনফরমেশন দিয়েছি, এগুলো মনে রাখতে হবে, এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, তামিম আহমেদ, তামিম আহমেদ ধন্যবাদ। তাহলে এবারে আসো আমরা, আচ্ছা এটা কি ইয়ে করছি, দাঁড়াও সেভ করে আসি, হোয়াইটবোর্ডটি কোথায়? সে কি জানে তো না কত বড় রাজধানী। আচ্ছা চলে আসি, এবার হচ্ছে আমরা এই 1/v 1/u 1/f এই টাইপসের কিছু এমসিকিউ আমরা সলভ করি। প্রথমে একটি এমসিকিউ পেয়ে গেলাম, সহজ এমসিকিউ। সলভ করেন, অ্যান্সারটি আমাকে জানান খুব দ্রুত, খুব দ্রুত, 30 সেকেন্ড টাইম, 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে না হইলে তখন আমি শুরু করব। 30 সেকেন্ড করি, অ্যান্সারটি আমাকে জানাই, চ্যাটে জানাতে পারেন, মাইক্রোফোন অন করে জানাতে পারেন, হোয়াট এভার ইউ প্রেফার। সে কি জানে তো না, কোথায় কোথায়? অ্যান্সারটি এতক্ষণে পেয়ে গেলে খুশি হতাম, চলে আসা উচিত অ্যান্সারটি এতক্ষণে, এতক্ষণে চলে আসার মতোই একটি এমসিকিউ, কিন্তু আমি যা খুঁজে বেড়াচ্ছি আমার সহায় সম্বল কোথায়, ওই যে রাখছি, হয় নাই, অ্যান্সার এখনো হয় নাই, কেউ অ্যান্সার বলবি না? গুড, সৌরভ অ্যান্সার দিয়েছো, সৌরভ অ্যান্সার দিয়েছো, এরপরে আরো একজন অ্যান্সার দিয়েছো, নাফিসা অ্যান্সার দিয়েছো, অনেকেই অ্যান্সার দিয়েছো, গুড গুড গুড, ভেরি গুড, অ্যান্সার চলে আসছে। আরো দ্রুত, আরো দ্রুত, 10-15 সেকেন্ড, এটা 10 মানে এত দ্রুত করতে গিয়ে আবার ভুল করিস না, বাট
তাড়া থাকবে তো, আরে ধুমধাম। অবতল দর্পণ, আচ্ছা, বস্তুকে স্থাপন করছে, তার মানে এইটা হচ্ছে আসলে বস্তুর দূরত্ব তো পজিটিভ, +18 সেন্টিমিটার। ফোকাস দূরত্ব কত হলে, তার মানে অবতল দর্পণের ফোকাসটা কত বাইর করা লাগতেছে, 5 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে। তো 5 গুণ বিবর্ধিত, বাস্তব অবাস্তব বলে নাই, ধরে নিব হচ্ছে বাস্তব বিম্ব। অবতল দর্পণ বলছে তো ধরেই নিব হচ্ছে বাস্তব বিম্ব। অবাস্তবও হতে পারে, একই পাশ বিপরীত পাশে বললে সেগুলো করতাম। তো বাস্তব বিম্ব গঠিত হবে, বাস্তব বিম্ব। আমরা কি ধরে নিছি, আমরা ধরে নিছি হচ্ছে বাস্তব বিম্ব। তোমরা যারা অঙ্ক করেছো, মুন্না অ্যান্সার পাঠিয়েছো, যারাই অঙ্ক করেছো তারা এটাই ধরে নিয়েছো, বাস্তব বিম্ব ধরে নিছি। আচ্ছা, তাহলে এখান থেকে আসো 5 গুণ বিবর্ধিত, তার মানে এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে মডুলাস অফ ভি বাই ইউ, এটা ইকুয়ালস হচ্ছে 5, তার মানে ভি ইকুয়ালস টু কত, ভি ইকুয়ালস হচ্ছে 5 ইউ। আচ্ছা, জাতীয় সূত্রে আসি, 1 বাই ভি মানে 1/5 ইউ প্লাস 1/u ইকুয়ালস টু হচ্ছে 1/f। ফোকাস দূরত্বের মান বাইর করতে চাই, তাহলে এই দুটো লসাগু করেন, 5 অফ ইউ করলাম, তাহলে উপরে আসবে হচ্ছে 1 + 5, তার মানে উপরে আসবে হচ্ছে 6, নিচে আসবে হচ্ছে 5 ইন্টু হচ্ছে কত 18, তাইলে 3 6 কত, 3 6 হচ্ছে 18, এটা ইকুয়ালস টু 1/f। গুণাগুনি গুণ করো, সো এফ এর ভ্যালু কত আসবে, এফ এর ভ্যালু আসবে হচ্ছে 15 সেন্টিমিটার। অনেকেই তোরা অ্যান্সার দিয়েছিস, ভেরি গুড, অনেকেই অ্যান্সার দিয়েছিস, ভেরি গুড। যারা অ্যান্সার দিয়েছে ভেরি গুড, যারা অ্যান্সার দাওনি, অ্যান্সার না দিলেও এইটুকু সময়ের মধ্যে অঙ্কটা হয়ে যাওয়া উচিত। আশা করি নিজেরা করে ফেলতে পেরেছো। অ্যান্সারটি হয়তো দাওনি, টাইপ করতে হবে, কেমনে চ্যাট করবে, অনেক অনেক কিছু। বাট অ্যান্সার দেই নাই। ওকে, ঠিক আছে, মানে এই যে এই বলছিলাম যে অ্যান্সার দেওয়াটি আসলে অতটি ইম্পর্টেন্ট নয়, দিলে ভালো, কিছু মানুষ রেসপন্স করলে আমার ভালো লাগলো, বাট অ্যান্সার দেওয়াটি অতটা ইম্পর্টেন্ট নয়। অঙ্ক করাটি আসলে বেশি জরুরি, অঙ্ক করাটি বেশি জরুরি। ঠিক আছে, আর কই, একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব, লেন্সটির ক্ষমতাটা মতো, এগুলো আমরা বাইর করতে চাই না। প্রতিবিম্বের দূরত্ব কত, আরো একটি এমসিকিউ পেয়েছি। অ্যান্সারটি বলবো, অবতল দর্পণ, এটিও কি আগেরটিও অবতল দর্পণ করছি নাকি, সবই অবতল দর্পণ করতেছি নাকি। অ্যান্সারটি বলবো, দ্রুত একটু বলবেন, মানে দু একজন বললে আমি শুরু করতে পারি আর কি, ভাল লাগে আমার, মানে বলছে মানুষজন করছে, এটা পারাই যায় আর কি। অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে, তার মানে আর এর ভ্যালু হচ্ছে 30 সেন্টিমিটার, ভালো কথা। তার মানে ফোকাস দূরত্ব কত, ফোকাস দূরত্ব হচ্ছে 15 সেন্টিমিটার। ছোট আরেকটি কথা বলে ফেললাম, দেখ, দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে স্থাপিত বস্তু, তার মানে ইউ এর ভ্যালু কত, ইউ এর ভ্যালু হচ্ছে +20 সেন্টিমিটার। প্রতিবিম্বের দূরত্ব কত, ভি এর ভ্যালু কত, এটা বাইর করতে কইছে। অ্যান্সার আসছে দেখি, সুমাইয়া জাহান তানজিন অ্যান্সার দিয়েছে, দেখা যাক তাহলে। তাহলে আমরা কি আবার জাতীয় সূত্র, সো 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f, ভি তো বাইর করতে চাই, তাহলে 1/v ইকুয়ালস টু 1/f মাইনাস 1/u। এফ এর ভ্যালু কত, 1/15 মাইনাস ইউ এর ভ্যালু কত, ইউ এর ভ্যালু হচ্ছে 20, তাইলে লসাগু কত হবে, লসাগু হবে হচ্ছে 60 না রে, 60 ছাড়া তো হয় না, 30 40 কিছু হয় না। তাহলে এখানে কত, 4 15 60, এখানে হচ্ছে 3, 60 হবে অ্যান্সার। আমার অ্যান্সারটি তো আসতেছে 60, আমার অ্যান্সারটি আসছে 60। গুড, ডি ডি, সবাই ডি অ্যান্সার দিচ্ছ। মুন্না আবার করছো এ। মুন্না ভাইয়া তুমি এ করছো কেন ভাইয়া, এ তো হওয়ার অপশনটি দেখতে পাচ্ছি না, এটা তো 1/60 আসলো নাকি, 1/60 আসলো 1/ভি এর ভ্যালু, তো ভি এর ভ্যালু কত, 60 অবশ্যই। ঠিক আছে, হ্যাঁ, ভি এর ভ্যালুটি এখানে 60, বুঝতে পারছি সবাই, বুঝতে পারছি সবাই, বুঝতে পারছি সবাই। ঠিক আছে, ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছেন, সবাই বুঝতে পেরেছেন, এরকম অঙ্ক আসবে, এরকম অঙ্ক আমরা সলভ করব। ঠিক আছে, তো এই অঙ্কটা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছি। আমি এবার একটি অঙ্ক দিচ্ছি, এটি আমার নিজের খুব পছন্দের একটি ম্যাথ, এইটা এখনো টাইপ করে ওঠানো হয় নাই বা কোনো ভার্সিটিতে এখন পর্যন্ত আসে নাই, চলে আসতে পারে। তোকে বলা হয়েছে একটি অবতল লেন্স, অবতল লেন্স, এই অবতল লেন্সের ফোকাস দেওয়া আছে, মনে কর অবতল লেন্সের ফোকাস কত, অবতল লেন্সের ফোকাস কি আমার লাগবে, হ্যাঁ অবতল লেন্সের ফোকাস লাগবে, ধরে নিলাম অবতল লেন্সের ফোকাসটি হচ্ছে সাপোজ 60 সেন্টিমিটার। ঠিক আছে, তোকে জিজ্ঞেস করছে কত দূরে বস্তু রাখলে, এই লেন্সটি থেকে কি করবি তুই, এই লেন্সটি থেকে তুই হচ্ছে কত দূরে বস্তু রাখবি। সো কত দূরে বস্তু রাখলে 5 গুণ খর্বিত বিম্ব গঠিত হবে, 5 গুণ
খর্বিত খর্বিত বিম্ব গঠিত হবে। অবতল লেন্সের ফোকাস দূরত্ব 60 সেন্টিমিটার, কত দূরে লক্ষ্যবস্তু রাখলে 5 গুণ খর্বিত বিম্ব গঠিত হবে? অঙ্কটি খুবই সহজ, তারপরও জাস্ট একটু তোমাদের কনসেন্ট্রেশন দাবি করছি, তাই বলে রাখলাম সাস্ট টাইপ। অঙ্কটি খুবই সহজ, মানে সাস্ট টাইপ বলে এখানে একটা ভারী প্রেশার টেশার এগুলা কিছু নাই, খুবই সহজ সরল একটি এমসিকিউ, অপশন নাই। সাস্টেও আসতে পারে বা লিখিততেও আসতে পারে, লিখিততে আসার জন্য আরো অত্যন্ত যোগ্য একটি অঙ্ক, অত্যন্ত যোগ্য একটি অঙ্ক। ঠিক আছে, সলভ করেন, অ্যান্সারটি আমাকে চ্যাটে জানান। সলভ করেন, অ্যান্সারটি আমাকে চ্যাটে জানান, আমি রয়েছি এখানে। আচ্ছা, সৌরভ খানের একটি অ্যান্সার দেখতে পাচ্ছি, আর কারো রীতা একটি অ্যান্সার দিয়েছে। সৌরভ খান এবং রীতা দুজন দুটো অ্যান্সার দিয়েছে, দুটো অ্যান্সার ভিন্ন, এটাই তো হওয়া উচিত, না হলে আসলে অঙ্কে আমরা ডিসকাস করব কি। আরো দুই একজন একটি অ্যান্সার ট্যান্সার পাঠাও, তারপর দেখি শুরু করব। আরো এই মশা যা তুই, আরো দুই একজন একটু অ্যান্সার পাঠাও। জুবায়ের, নাফিসা, কোথায় আপনারা, কোথায় ভাইয়া, দেশে আছেন? সলভ করেন, অ্যান্সার পাঠান। সাকিব কি করতেছিস, ঘুমাই যাস না? নাফিসা অ্যান্সার পাঠিয়েছে, গুড। আরো দুই একটি অ্যান্সার আসুক, আমরা শুরু করব।